তৃণমূলের দুষ্কৃতী ওই নটোরিয়াস ক্রিমিনালদের এতে একটাকে ব্যাচ পড়িয়ে সময় করে দাও। তার পিতা আমাদের এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের রেজাউলকে ভুলে যাইনি। রেজাউল জীবিত থাকলে আমাদের সাথেই থাকতো তো নাকি? সে আজকে আমাদের কাছে নাই। তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আব্বাস ভাই বরণ করে নিচ্ছে। বাবু বসেন, বসেন বাবু। তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তাদেরকে খুন করেছে, কিন্তু আমরা তাকে ভুলে যাইনি। আমাদের পরিবারের মতো ভাবেই তাদেরকে রেখেছি। আমরা সুখ দুঃখে বিপদে আপদে তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আর তাদের স্মরণে এটা আমরা বার্তা দিতে চাই ওই নটোরিয়াস ক্রিমিনাল যারা হিংসা করে, যে তোমরা আমাদের রেজাউলকে খুন করেছো, আমাদের মঈনুদ্দিনকে খুন করেছো, আমাদের হাসানকে খুন করেছো। হয়তো তারা আজকে আমাদের মধ্যে নাই, কিন্তু তাদের নাম নিয়ে লাখো লাখো হাজার হাজার শয়ে শয়ে হাসান, রেজাউল, মঈনুদ্দিন তৈরি হয়ে গিয়েছে, আর তারা আমাদের হৃদয়ে আছে। আজকে হাসান, রেজাউল, মঈনুদ্দিনদের স্মরণে রক্তদান শিবিরে 3টে জায়গাতে প্রায় 2500 মানুষ রক্ত দিয়েছে। তাহলে 2500 মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচছে। কাদের স্মরণে হচ্ছে রক্তদান শিবিরটা? আমাদের যারা দলের একনিষ্ঠ কর্মী, দায়িত্বশীলেরা ছিল। যাক, আবার আমি ফিরে আসি। তাহলে আপনাদের ভয় পাওয়ার দরকার নাই। এবার আপনাকে কি হতে পারে? খুব বেশি হলে আপনাকে নোটিশ করতে পারে 7 তারিখে। 7 তারিখে আপনার খসড়া লিস্টে নাম এসেছে, কাউকে নোটিশ করতে পারে। যদি কারো নাম না আসে, তার জন্য আমি রেডি আছি। যদি খসড়া লিস্টে নাম এসেছে তারপরে নোটিশ করে, ভয় পাবেন না। আপনার নোটিশের জবাব আপনি একা দেবেন না, আপনার বিধায়ক আপনার হয়ে জবাব দেবে, আপনার সাথে জবাব দেবে। নিশ্চিন্তে আপনারা থাকবেন। নোটিশের কি জবাব দিতে হবে, না দিতে হবে, কি হবে না হবে, এখন ভেবে লাভ আছে কি? এখন বলার প্রয়োজন নয়। যখন আসবে তখন দেখা যাবে। আমি তো ছেড়ে পালাচ্ছি না আপনাদের। কি গো বাবু, আমি কি ছেড়ে অন্যদিকে লাভ মেরে দেবো? মনে হয় আমি লাভ মারবো? মনে হয় আপনাদের ভোটের অসম্মান আমি করব? মনে হয় আপনাদের আস্থা, ভালোবাসা, বিশ্বাসকে আমি নষ্ট করব? এটা মনে হয় আপনাদের? যেমন আপনাদের মনে হয় না, আমি আপনাদের কথা দিচ্ছি আমি নষ্টও করব না। যাক, আপনাদের যেদিন নোটিশ আছে, নোটিশের জবাব দেওয়া হবে। কি হয়েছে, বাগবার লোক নাকি? কে প্রশ্ন করছে আর কে জবাব দেবে? জবাব কে দেবে বলো তো? যার বাপ দাদা দেশের জন্য লড়াই করেছে। আমার বাপ দাদারা দেশের জন্য লড়াই করেনি? বিনয় বাদল দীনেশ কারা? আশফাকুল্লাহ কে, ক্ষুদিরাম কে, গান্ধীজি, নেতাজি কারা? ফুরফুরার পীর আবু বাক্কার কে ছিলেন? আপনার আমার বাপ দাদা তো। বেগম হজরত মহল কে ছিল? মাতঙ্গিনী হাজরা কে ছিল? ঝাঁসির রানীকে আমরা ভুলে যাচ্ছি। লক্ষ্মীবাই কি কারা ছিলেন? এরা আপনার আমারই তো পূর্বপুরুষ নাকি? যারা আমার পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, দেশকে স্বাধীন করলো, আর আমাদের কাছে কাগজ নাই, গল্প শোনালে হবে? 1952 সালের কাগজ আমাদের বার করার ক্ষমতা আছে। স্বাধীন ভারতে প্রথম ভোট 1952 সালে হয়েছিল, সেই সময়ের কাগজ আমরা বার করব। আচ্ছা, 2002 সালের ভোটার লিস্ট বার হবে, আপনারা কেউ জানতেন? ওই তো মাথায় ছিল, কিন্তু এখন প্রয়োজন পড়েছে বলে 2002 এর ভোটার লিস্ট এখন সবার হাতে হাতে। তো যদি প্রয়োজন পড়ে 1952 সালের ভোটার লিস্ট সবার হাতে হাতে ধরিয়ে দেব। ভয় পাওয়ার কি আছে? কিচ্ছু ভয় পাবেন না। কি নামের ভুল আছে? আমি 2019 সাল থেকে কথা বলে আসছি, আমরা 2 ভাই মিলে, বড় ভাই জানার আমি মিলে, যে নামের বানানগুলো ঠিক করুন, ঠিক করুন, ঠিক করুন, ঠিক করুন, ঠিক করুন, কিন্তু অনেকে করেনি। আজকে তারা বিভ্রান্তের মধ্যে পড়ছে। আপনারা জানেন হাওড়া জেলার খলিশানি মালপাড়ার একটি ছেলে, 32 বয়স, তার বাপের নাম মায়ের নাম ভোটার লিস্টে এসেছে, কিন্তু তার পদবি আর তার বাপের পদবি আলাদা একটু থাকার কারণে ভয়ে সুসাইড করে নিয়েছে। তাহলে আমি 2019 সালে বলেছিলাম ঠিক করো। যদি সেই ভাইটি আমার ভিডিওটা শুনে থাকতো বা আমার বার্তা পৌঁছাতো, বা পৌঁছানোর পরে ইগনোর করেছে, দুটোর মধ্যে একটা কিছু হবে, হয় পৌঁছায়নি নাহলে ইগনোর করেছে, আজকে এই দুর্দিন তাকে দেখতে হতো না। তাই আপনাদের বলবো, আজকেও বলছি, ভয় পাবেন না। ভয় পেলে সমস্যার সমাধান হয় না। এসআইআর নিয়ে বলেছিল গিলে খাবে, গিলে খাবে, গিলে খাবে। আমি বলেছিলাম এসআইআর যদি বাঘ হয় তাকে বন্দি করবো আমরা। ফর্ম ফিল আপটা করে বন্দি হয়েছে কি হয়নি? শুধু একটা কথা বলেছিলাম, লোকটা যেন ভালো হয়, তালাটা যেন ভালো হয়, গেটটা যেন ভালো হয়। কারণ সেটা কি? বিএলওর স্টাম্প, সিল, স্টাম্প, সিগনেচার, তারিখ।
বলেছি তো, ভয় আর আছে কি? তবে একইভাবে বলবো, আপনার বিধায়ক আপনার পাশে আছে, আইএসএফ আপনার পাশে আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। 7 তারিখে লিস্ট পাবলিশ হবে। পাবলিশের পরে যদি আপনার নোটিশে আসে আপনার জড়িবুটি কেস মানে হচপচ হয়ে গিয়েছে, তাহলে প্রয়োজনে যদি লয়ার লাগে আপনার সাথে আপনার বিধায়ক লয়ার পাঠাবে, আপনার 1 টাকা লাগবে না, আপনার সাথে আপনার লয়ার আপনাকে অ্যাসিস্ট করবে। কি বলছি বুঝতে পেরেছেন? ভাঙড়ের যদি একটা মানুষ কেন 100টা মানুষের জন্য আইনি সহায়তার প্রয়োজন হয়, আইনজীবীর প্রয়োজন হয়, ভাঙড়ের ভোটারদেরকে আমি আশ্বস্ত করে যাচ্ছি, ভোট দেবেন আর নাই দেবেন এটা আপনাদের একান্ত ব্যাপার। 2021 সালে ভোট দিয়েছিলেন না দেননি আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আর 2026 সালে খামচিহ্নকে দেবেন কি দেবেন না সেটাও আমি বলবো না। ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, জোর করব না। তবে আমি আপনাদের বলে যাই, ভাঙড়ের একজন কেন যদি 100 জন মানুষের জন্য আইনি সহায়তার দরকার হয়, উকিলের প্রয়োজন হয়, আপনাদের আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, ওই 100 জন উকিলের, ওই 100 জনের জন্য আপনাদের বিধায়ক বিনামূল্যে আইনি পরিষেবা দেবে, আপনাদের 1টি টাকাও খরচ করতে হবে না। তাহলে ভয় পাবার কি আছে? ভয় পাচ্ছেন কেন? আপনাকে ভয় দেখানো হচ্ছে। আপনার প্রশ্ন করা দরকার এখন কি বলুন তো, যে হাই স্কুলের টিচার নাই কেন? আপনার প্রশ্ন করা দরকার প্রাইমারি স্কুলটা কি শুধু এখন রন্ধনশালাই থাকবে? প্রাইমারি স্কুলের টিচার নাই কেন? আপনার প্রশ্ন করা দরকার সাতলিয়া মাদ্রাসায় আরো অত্যাধুনিক মানের শিক্ষা পরিষেবা শিক্ষা প্রতিষ্ঠান গড়া হলো না কেন? আরো অত্যাধুনিক মানের গড়তে হবে। আপনার প্রশ্ন করা দরকার ছিল এখন কি, আমি কৃষক, মাস গেলে ইনকাম আমার কম হচ্ছে কেন? আপনার প্রশ্ন করা দরকার যে শ্রম কোড যে কেন্দ্র সরকার লাগু করছে, এই শ্রম কোডের ফলে শ্রমিকদেরকে শোষণ করা হবে, এর বিরুদ্ধে কথা বলা দরকার। তার পরিবর্তে আপনাকে আমাকে কি বলতে হচ্ছে, সম্পর্কের জায়গাটা ঠিক কার নাম লিখবো বলো তো, এই হচ্ছে না? তাহলে সাবজেক্ট ছেড়ে আপনাকে অবজেক্টের দিকে ঠেলে দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, এই এসআইআর নিয়ে এক্সট্রা হেডেক নেওয়ার প্রয়োজন নাই। হেডেক নেবে আপনার বিধায়ক আছে তো, যে যা কাজের সাথে ব্যস্ত থাকে আপনারা সেই কাজ করুন, এসআইআর নিয়ে এক্সট্রা হেডেক নেবেন না। আমি রক্তদানে আবার ফিরে আসি। কজন রক্ত দিল গো? যাও। আমি রক্তদানে আবার ফিরে আসি। আমি আজকের প্রথমেই ঢুকেছিলাম, কথা বলছিলাম, অনেকে সেকেন্ড টাইম ব্লাড দিচ্ছে, অনেকে ফার্স্ট টাইম দিচ্ছে, তবে মহিলাদের কিন্তু 90% এই প্রথম রক্ত তারা দিচ্ছে। এটা গর্বের বিষয় যে আজকেও ভাঙড়ের মহিলারা এগিয়ে আসছে। আছে গর্বের বিষয় যে ভাঙড়কে কালিমালিপ্ত করা হয়, যে ভাঙড়কে সবসময় নেগেটিভ হিসাবে দেখানো হয়, সেই ভাঙড় আজকে পজিটিভ হচ্ছে। ভাঙড়ের পুরুষরা নয়, ভাঙড়ের পুরুষদের সাথে সাথে হেভি অংশের মহিলারা এসে তারা রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচানোর সহযোগিতা করছে, অন্যকে সুস্থ করে তোলার চেষ্টা করছে। এটাই ভাঙড়ের পরিচয় হবে, রক্তপাত নয়, রক্তদানই হবে ভাঙড়ের পরিচয়। এই জন্য যারা আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন, রক্তযোদ্ধা, তাদেরকে আবার হার্দিক অভিনন্দন জানিয়ে আমি গুটি কয়েক কথা আপনাদেরকে রক্তদানের উপরে বলবো। কটা বাজে? আচ্ছা, আর আমি আর বেশিক্ষণ বক্তব্য দেবো না, গুটি কয়েক কথা বলবো। এখন অনেকে ভাবছেন রক্ত দেবো কি রক্ত দেবো না, রক্ত দিলে এই হবে সেই হবে। দেখুন, রক্ত দিলে প্রাণ বাঁচবে, প্রাণ বাঁচতে পারে। রক্ত দিলে মুমূর্ষু রোগীর সহযোগিতা হবে। রক্ত দিলে সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, ভালোবাসার সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। এটা সবাই আমরা জানি, কিন্তু অনেকে আমরা জানি না। সেটা হচ্ছে, বা অনেকে জানি, আমি রিমাইন্ড করতে চাই যে মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ নিয়মিত রক্ত দিলে তার মারাত্মক ব্যাধি থেকে, মারাত্মক রোগ থেকে সে মুক্তি পেতে পারে। পুরুষের ক্ষেত্রে 90 দিন, মহিলাদের ক্ষেত্রে 120 দিন। যদি নিয়মিত কেউ রক্ত দেয়, ওই বাচ্চাটাকে বসাতে পারছো না, তোমার কি করছো তোমরা? মেডিকেল সায়েন্স বলছে 120 দিন ছাড়া মহিলা আর পুরুষের ক্ষেত্রে 90 দিন ছাড়া যদি নিয়মিত রক্ত দেয়,
তার ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাধি থেকেও সেও রোগ মুক্তি থাকতে পারে। কেমন ভয়ঙ্কর ব্যাধি? আমরা ক্যান্সার এখন প্রায় পাড়াতে ঢুকে গিয়েছে না? মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া যদি কোনো পুরুষ রক্ত দেয় তার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। তাহলে একদিকে রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচবে, আবার রক্ত দিলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি 90 দিন ছাড়া কোনো পুরুষ নিয়মিত রক্ত দেয় স্ট্রোকের সম্ভাবনা কমে যাবে। তাহলে রক্ত দিলে একদিকে অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ যেমন ক্যান্সার, আর একটা অপর রোগ হচ্ছে কিন্তু স্ট্রোক। এখন স্ট্রোকের কিন্তু আর বয়সের কোনো লিমিটেশন নাই। একটা সময় ছিল যারা বার্ধক্যে উপনীত হয়েছে তারা স্ট্রোক রোগে আক্রান্ত হতো, এখন দেখুন ইয়াং ছেলেরা স্ট্রোক হয়ে যাচ্ছে। যারা স্ট্রোকে আক্রান্ত হয়ে নাকি মারা যাচ্ছে, যারা বেঁচে থাকে, বেঁচে থাকার 80% কিন্তু, যারা বেঁচে আছে তার 80% কিন্তু আপনার আর স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, তার শারীরিকভাবে আর সক্ষম থাকছে না। তাহলে এই রোগ থেকে যদি আপনি আমি মুক্তি পেতে চাই, তাহলে আমি বলবো আসুন এগিয়ে আসি, নিয়মিত রক্তদান করি। পুরুষের ক্ষেত্রে 90 দিন আর মহিলাদের ক্ষেত্রে 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। তবে আমি আপনাদের বলবো এই রক্তদানের ব্যানার দেখে রক্তদান করবেন না। 90 দিন পার হয়ে গিয়েছে, সামনে আইএসএফ এর ক্যাম্প হচ্ছে কি হচ্ছে না দেখার দরকার নাই। সামনে যে ক্যাম্প থাকবে আপনারা গিয়ে রক্ত দিয়ে দিন। কারণ আপনার যদি রক্তের প্রয়োজন হয়, আপনি আইএসএফ একনিষ্ঠ হলেও ব্লাড ব্যাংকে গিয়ে বলেননি যে আইএসএফ ছাড়া আমি কারো রক্ত নেব না। আপনি তৃণমূল করেন, আইএসএফ এর রক্তদান শিবিরকে করতে দেবেন না, গেটকে ভাঙচুর করছেন। আপনার পরিবারের যদি রক্তের প্রয়োজন হয় ব্লাড ব্যাংকে গিয়ে এটা একবারও বলবেন না যে আমি হার্ডকোর তৃণমূল, আইএসএফ এর রক্ত আমার লাগবে না, আমাকে তৃণমূলের রক্ত দাও। সে কথা কিন্তু কেউ বলে না। শুধু গিয়ে তখন কি বলি আমরা, যে আমাকে অমুক গ্রুপের রক্ত দাও, তাই তো? তাহলে আমরা রক্ত যখন প্রয়োজন হয় রক্তের, তখন আমরা ধর্ম, বর্ণ, জাত, রাজনৈতিক পরিচয় দেখি না। তাহলে আমরা রক্তদান শিবির যখন করছি তখন রক্তদান শিবিরের জাত, ধর্ম, রাজনৈতিক পরিচয় দেখার প্রয়োজন নাই। 90 দিন হয়ে গিয়েছে, সামনে যে ব্লাড ডোনেশন ক্যাম্প দেখতে পাচ্ছেন, গিয়ে রক্ত দিয়ে দিন। মায়েদের বলবে 120 দিন হয়ে গিয়েছে, গিয়ে রক্ত দিয়ে দিন। অনেক ক্ষেত্রে দেখা যায় নবী দিবস কমিটি, দুর্গা উৎসব কমিটি, মন্দির কমিটি, মসজিদ কমিটি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন রক্তদান শিবির করছে। আরো বেশি বেশি করে করা দরকার আমি মনে করি। এটা সরকারের কাজ ছিল মানুষের রক্তের চাহিদা পূরণ করার, সরকার করতে ব্যর্থ হয়েছে, ফলে আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হচ্ছে। আপনাদের জেনে রাখা দরকার প্রতিদিন পশ্চিম বাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। প্রতিদিন পশ্চিম বাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলা